দেখুন, সাংবাদিকদের অভ্যেস হয়ে যায় যে কোনো খবরে দ্রুত একটা শিরোনাম ভেবে ফেলা। আর আগামী 1 ঘন্টায় অসংখ্য শিরোনামের মধ্যে প্রথমটা কি হবে জানেন? হবে গোয়া বাগানের গৌরাঙ্গ এখন গেরুয়া। ছোটবেলায় শুনতাম পদ্মবনে নাকি কেউটে সাপ থাকে। রবিবারের ব্রিগেডের পর জানলাম পদ্মবনে জাত গোখরোও থাকে। ব্যাস, আর কোনো ক্লু নয়। বুঝতেই পাচ্ছেন, সামনে বসে এক এবং অদ্বিতীয় মিঠুন চক্রবর্তী। বাপরে, ওরে বাপরে, হোয়াট অ্যান ইন্ট্রোডাকশন। এত বড় মোটা কি ভাই, তুই তো মনে হচ্ছে আজকে আমাকে অ্যাটাক করে করে শেষ করে দিবি। হ্যাঁ, নো প্রবলেম, নো প্রবলেম, গো অ্যাহেড। মিঠুনদা, প্রশ্ন তো একটাই, এক বলে ছবি তো বুঝলাম, ছবিটা হবে কে? দেখ ভাই, একটা কথা বলি, যদি কেউ শুয়ে থাকে না, ঘুমিয়ে থাকে, তাকে তোলা যায়, কিন্তু কেউ যদি জেগে ঘুমোয় তাকে তোলানো খুব মুশকিল। যে যে যা বলছে, আমি খালি রিকোয়েস্ট করবো ওকে আর একবার ইন্টারভিউটা, আমার স্পিচটা শুনতে। আমি একবার নয়, প্রথমে একটু বলেছি, তারপর ব্যাক দিয়ে পুরোটা আর একবার রিপিট করে আমি বলেছি এখানে এতক্ষণ যারা ভাষণ দিলেন, তারপরে ওখানে একটা আওয়াজ হলো, দাদা ডায়লগ মারবো এখানে। আমি কি বললাম, হ্যাঁ মুঝে মালুম है, ওই ডায়লগ শুনতে যাচ্ছেন তো মারবো এখানে, লাশ পড়বে। তারপরে আবার বললাম, এতক্ষণ অবধি যত ভাষণ আপনার সমস্ত লিডারের শুনলেন, সেটাকে আমি সংক্ষিপ্ত করে এটা বলছি, এটা আমার একটা পিকচারের ডায়লগ। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, জাত গোখরো, এক ছবলের ছবি। তখন আমি জিজ্ঞেস করছি, ওই ভাষণে কি কেউ কোথায় এরকম কিছু বলেছিলেন? এটা ভাষণের সংক্ষিপ্ত, তো তাই মানেটা তো তাই। তুমি সাম আপ করছো। হ্যাঁ, তো কী লিখেছে, আমি মেরে দেবো, ছুরি মারবো, গুলি মারবো, এই করব তাই করব। ভাষণে বলা হয়েছে কি এইগুলো আপনারা করেছেন, এগুলো করেননি, এগুলো করতে হবে, না করলে এই হবে, না করলে এই হবে। তার সংক্ষিপ্ত বিবরণে ইন দ্য কনটেক্সট আই সেড। বেশ, আমি বুঝলাম। কিন্তু মিঠুনদা, মুশকিলটা হচ্ছে আমাদের রাজ্যে রাজনীতিবিদরা মঞ্চের ওপর থেকে হুমকি দেন না, আমি বলছি না দেন, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ যে প্রত্যেক নির্বাচনে, সেটা লোকসভার ভোট হোক, বিধানসভার ভোট হোক বা পঞ্চায়েত ভোট হোক, প্রবল রাজনৈতিক হিংসা চলে এই রাজ্যে। মারামারি, রক্তপাত, প্রাণহানি চলতেই থাকে মিঠুনদা। তারপর যদি মিঠুন চক্রবর্তী বলে যে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, তাহলে সেই সংলাপ কি হিংসাকেই উস্কানি দেবে না? ওকে, ফাইন। কোনটা বেশি হেভি ডায়লগ, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে? ইটস এ হেভিয়ার ডায়লগ দেন দিস, এক ছবলের ছবি। আর এই ডায়লগটা আমি 33 দিন, 33 ডেজ, শুধু মুড়ি, গুড় আর শশা, সকাল থেকে নিয়ে রাত্রির 12টা অবধি বাড়ি ফিরেছি। একদিনে 4টে মিটিং, কোনো কোনো 6টা মিটিং করে, নো ব্রেকফাস্ট, নো লাঞ্চ। আর এই 33টা দিন আমি পাবলিককে এইভাবেই এন্টারটেন করেছি তৃণমূলের ক্যাম্পেইন করার সময়, কে মারবো এখানে, লাশ পড়বে, বাকিটা বলবো না। বুঝলাম। তার মানে তুমি বলছো, তার মানে মিঠুনদা, যে একই সংলাপ তুমি যখন এক্স দলের হয়ে বলছো সেটার কোনো ইমপ্লিকেশন থাকছে না, ওয়াই দলের হয়ে বললে সেটা খারাপ, এই প্রশ্ন তুলছো তো? একদম ন্যাচারালি। তাহলে তখন কিন্তু আপনার দারুণ লেগেছে, কি বলছে ফাটিয়ে দিচ্ছে। এখন বলছে, দেখেছেন কৃষক কথা বলছে। প্রথম কথা হলো, লেটস বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যাবাউট ইট। আমার সাথে কারোর কোনো পার্সোনাল কোনো, দেয়ার ইজ নো হিচ আর নো, রাজনীতির পলিসিস ডিফারেন্স থাকতে পারে, কিন্তু বিদ্বেষ নেই। আর না কেউ আমার সাথে কোনো তৃণমূলের নেতা আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। আই এম বিং ভেরি ওপেন অ্যান্ড ফ্র্যাঙ্ক। আমি এই সিটে বসে বলছি, নোবডি। তো আমার সাথে পার্সোনাল কারোর সাথে কোনো রং ফিলিং নেই, কিছু নেই। আমার সাথে পলিসিস ডিফারেন্ট আছে, সেই জন্যই আর আমার কাছে একটা কথা ভেরি ক্লিয়ার, শোন, আই এম এ ভেরি সেলফিশ ম্যান যেখানে বাংলা ইজ কনসার্ন। आई एम फॉर बंगाल, आई एम फॉर बंगाली। সেই জন্যই বলেছি, बंगाल में रहने वाले सभी को मैं बंगाली बोलता हूँ। ये आपका हक है, हर चीज़ में आपका हक है, और उस हक पे जो हाथ लगाएगा हम जैसे आदमी खड़े हो जाएंगे। इन मतलब की व्हाट डज इट मीन? आई एम वेरी सेलफिश। আমার নারী এখানে বাঁধা, আমি তো শুনেছো ভাই, বোম্বেতে কতবার মারামারি করেছি, বাঙালি নিয়ে মারামারি করেছি, এই হয়েছে। আমি আসবো পরপর তোমার জীবনের এক একটা ঘটনায় আমি জানি এতখানি যে কিতাব তুলে রেখেছেন, আপনি কি ছাড়বেন আমায়? মিঠুনদা, তুমি রাজনীতির কথা বলছো, কিন্তু রাজনীতি মানেই নাকি রেষারেষি, শত্রুতা, প্রতিশোধ। কিন্তু আমি যে মিঠুন চক্রবর্তীকে চিনতাম, তার অভিধানে তো প্রতিশোধ শব্দটাই নেই। মনমোহন দেশাই তোমার কেরিয়ারের একদম শুরুতে হিরো হিসেবে তোমায় রিজেক্ট করেছিলেন। আবার তুমি যখন কেরিয়ারের মধ্য গগনে অমিতাভ বচ্চনের সঙ্গে প্রতিদিন তোমার তুলনা হচ্ছে, তখন সেই মনমোহন দেশাই তোমার ছবি অফার করলেন। তুমি রিজেক্ট করতে পারতে, দারুণ প্রতিশোধ হতো।
কিন্তু তুমি করনি। ফিল্ম করলে, মেগা হিট হলো। ফিল্মটার নাম গঙ্গা যমুনা সরস্বতী। এই তো মিঠুন চক্রবর্তী, যার অভিধানে প্রতিশোধ শব্দটাই নেই। ইনফ্যাক্ট ছোবলও ছিল না, লাশ ফেলাও ছিল না। আজকের মিঠুন চক্রবর্তী 21-এ রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারবে? প্রথম কথা তো এটা তো ফিল্মের ডায়লগ, এটা তোমার পার্সোনাল ডায়লগ নয়। আমি এন্টারটেন করতে আছি, আমার এন্টারটেনার। বাকি রয়ে গেছে শুধু একজন নয়, অনেকজনই বলেছিল কে এ যদি হিরো হয় আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। আমার মধ্যে এখনো কোনো এই ভাষা আমার মধ্যে আসেইনি। প্রতিশোধ নো, সরি, আই এম নট ইন দ্যাট গেম অ্যাট অল। এটাকে ওই কনটেক্সটে নিলেই ভুল হয়ে যায়। বললাম না, যদি জেগে ঘুমন তাহলে আপনাকে ঘুম থেকে বাড়ানো মুশকিল আছে। আই এম নট হিয়ার ফর দ্যাট। মিঠুনদা, কোনো একজন হিরো বলেছিলেন যে মিঠুন চক্রবর্তী যদি হিরো হয় তাহলে আমি অভিনয় ছেড়ে দেবো। আজকে অনেকে বলছেন যে মিঠুন চক্রবর্তী যদি রাজনীতিবিদ হতে পারে তাহলে সূর্য পশ্চিম দিকে উঠবে। আমার মনে হয় ওকে ঠিক করতে বললেন, সূর্য উঠবেই না, অন্ধকার হয়ে যাবে পুরো। প্রথম কথা তো, আই এম নট এ পলিটিশিয়ান, নিদার আই হ্যাভ এনি পলিটিক্যাল অ্যাম্বিশন। এটা কতবার বলছি, বারবার বলছি, যদি তাই হতো তাহলে এত দিন লাগতো সুমন। I know the biggest of the leader and they loved me. আমাকে সবসময় ভালোবাসার জায়গায় রেখেছিলেন। তাদের একবার যদি বলতাম স্যার কি শুনতে যাবো, আচ্ছা চলো লেটস টক, সবাই তো এখন বলছে কি মিঠুন দা বিজেপিতে গেল বলেই প্রবলেম, আর তাছাড়া প্রবলেম ছিল না। আর আমি এমন একটা লোক, আমি ব্যাকআপ ছাড়া কথা বলি না। আমি হাওয়াতে কোনো দিন কারোর সম্বন্ধে কোনো কথা বলি না। একটু যদি ঘুরে চলো কিছু বছর আগে, আনন্দবাজার পত্রিকাটাকে বার করো, তার ফ্রন্ট পেজ নিউজ ছিল কে, আমার মনে আছে অজিত পাঁজার বিরুদ্ধে কি মিঠুন চক্রবর্তী দাঁড়াচ্ছেন। আরেকটা আমি যোগ করব, না শেষ করি, তাদের ছিল কি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ব্যাকড বাই সিপিএম, বাম সমর্থিত নির্দল প্রার্থী। তখন আমি কি বলেছিলাম, নো, আই উইল নট। কারণ আমার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই। আর সেকেন্ড, আই ইউজ টু লাইক অজিত দা ভেরি মাচ। তো প্রথমেই সেইখানে চ্যাপ্টার ক্লোজ। তাহলে আমার যদি পলিটিক্যাল অ্যাম্বিশন থাকতো তো সিপিএম আমাকে অফার করেছিল, আই সেড নো। সেকেন্ড, মমতাদি আমাকে এর আগেও কিন্তু রাজ্যসভায় যেতে বলেছিলেন। আচ্ছা, ইয়েস, তখন 4-5টা সিট কম ছিল। তো দিদি বললেন তুমি এসো, ও 5 পেয়ে যাবো। না দিদি, একটা কথা শোন, আপনি যদি আমাকে নমিনেট করেন তা তাদের 1 পয়েন্ট প্রোগ্রাম হবে আমাকে হারানো। আর আমি যদি হেরে যাই আমার নাম তো খারাপ হবে, কিন্তু সব থেকে বেশি আপনার লস হবে। তো প্লিজ আমি যেতে চাই না। তাহলে আজ হঠাৎ এত কথা হচ্ছে কেন আমি রাজনীতিবিদ হতে চাই, কারণ একটু লোকে বলছে বোধহয় আমি সিএম হব, এই জন্য আমি আসবো আলাদা করে আসতেই হবে। নেই কেন, আমি এসব বাজে কথায়, আমি যেটা বলতে চাইছি, হ্যাঁ, কে আমাকে অফার দেয়নি, অ্যান্ড হোয়াই ডিড আই রিফিউজ? বিকজ আই ডু নট হ্যাভ এনি পলিটিক্যাল। আমার কাছে বাংলা আগে। আই এম ভেরি সেলফিশ অ্যাবাউট বেঙ্গল। কিন্তু মিঠুনদা, তোমার জীবনের আমি যদি কয়েকটা ফেজে ভাগ করি, একটা ফেজে আনন্দবাজার পত্রিকাতেই একটা জনমত সমীক্ষা করা হয় যে আপনারা কি চান, দর্শক হিসেবে, বাংলার মানুষ হিসেবে মিঠুন কি রাজনীতিতে আসুক। তার ফলাফল এসেছিল নেগেটিভ। বেশিরভাগ মানুষ মিঠুন চক্রবর্তীকে রাজনীতিতে সেই মুহূর্তে দেখতে চায়নি। আরেকটা ফেজে যখন তুমি বলছো তোমার কাছে একেবারে স্পষ্ট অফার ছিল বাম সমর্থিত নির্দল প্রার্থী এবং অজিত পাঁজারের বিরুদ্ধে লড়াই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি জানেন এটা, আমার মনেও আছে, সেটা তুমি রিজেক্ট করলে। হলো, তুমি সেই প্রস্তাবে রাজি হলে না। তারপর তুমি রাজ্যসভায় তৃণমূলের টিকিটে নিশ্চিতভাবে যাওয়ার প্রস্তাবে রাজি হলে কেন? না ভেরি ক্লিয়ার। সেখানে দিদি আমাকে বললেন এবার তো তোমার কাছে জনমত আছে, আর তুমি এবার না বলবে না, কারণ তুমি সবসময় মানুষের সেবা করো, এটা বৃহত্তরভাবে তুমি করতে পারবে। তো আমি এলাম। আমি কিন্তু হ্যাঁ বলার আগে আমি মুকুলদাকে একবার ডেকে, মুকুলদা আপনার সাথে কথা বলছি। মুকুলদা তখন ইজ দ্য সেকেন্ড ইন কমান্ড। তাই মুকুলদাকে বলেছিলাম, আপনি জিজ্ঞেস করতে পারেন মুকুলদা, মুকুলদা আমি হ্যাঁ বলার আগে আপনার থেকে এক লাইনে একটা প্রশ্নের উত্তর চাই। আমি রাজনীতি করব না, কিন্তু আমাকে সুযোগ দিতে হবে মানুষের সেবা করার। বলে অফকোর্স আপনাকে রাজনীতি করতে হবে না, ঠিক আছে। তো আমাকে আপনি কি দিয়েছেন? রাজ্যসভার সিট। আমি অকৃতজ্ঞ নই। আমি আপনাকে সেইভাবেই 33টা দিন আমার জীবনের আমি শুটিং ক্যান্সেল করেছি, এভরিথিং আই ক্যান্সেল। আমি বললাম যে ইজ্জত আমাকে দিয়েছেন আমাকে তো কিছু ফেরত দিতে হবে। তো আমি না খেয়ে, জিজ্ঞেস করে দেখবেন, মুড়ি, গুড় আর শশা
কখনো কখনো মুকুলদা কোনো স্যান্ডউইচ হয়তো শিউলি আনতো আমার জন্য, এই খেয়েই রাত্রে 10টা 11টা অবধি সেইভাবে থাকতাম। এখন যদি লোকে ভুলে যায়, ইটস ওকে, নেভার মাইন্ড। কিন্তু হলো, তুমি ফেরত দিলে কি আলটিমেটলি একটা পদত্যাগপত্র, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে একাধিকবার বলেছে যে আমার সঙ্গে যোগাযোগ রাখে না, আমার সঙ্গে যোগাযোগ নেই। দেখুন, সত্যি কি যোগাযোগ ছিন্ন হয়েছিল? না, যোগাযোগ ছিন্ন হয়নি। তো অনেক কথা বেরিয়ে বলতে হবে, তারপরে আমি ওসব মধ্যে যেতে চাই না স্যার, প্লিজ আমাকে, বিকজ আমার বাবা মা আমাকে এই শিক্ষা দেয়নি। আমার বাবা মা বলেছে জীবনে নিজে ঠিক হও, অপরের সম্বন্ধে খারাপ কথা বলো, এটাই বেশ, আমার শিক্ষা। আমি ছন্দপতন, আমি তোমার হ্যাঁ, শেষ করি। হ্যাঁ, কে তাহলে পদত্যাগপত্র কবে দিয়েছি? 2 বছর পরে, ইলেকশন হয়ে যাবার পর। প্লিজ কিপ ইট ইন মাইন্ড। এটা আমি এখন আর এর মধ্যে আমি পড়বো না, প্লিজ। আই ডু নট 2014 ইলেকশন হয়ে যাওয়ার পর মানলাম। আর আমি এইসব ব্যাপারে আমি ভীষণ, আমি কারোর সম্বন্ধে কোনো, আমাকে চেষ্টা করলেও পারবে না, আমি বলবো না। এখন তোমার এতেই একটা ইন্টারভিউ দিয়েছিলাম, যেদিন আমি বাকিটা বলি। ভাই বোনের সম্পর্কে যেদিন কোনো আঁচ পড়বে সেদিন আমি পদত্যাগপত্র রেখে চলে যাব। যে শ্রদ্ধা, যে ভালোবাসা, যে সম্মান দিদি একটা বড় ভাইয়ের প্রতি দিয়েছেন, আর যে ভালোবাসার শ্রদ্ধা সম্মান আমি বোন হিসেবে ওনাকে দিয়েছি, সেই রিশতেতে সেইখানে যদি এতটুকু আঁচ পড়ে না, আমি এই মুহূর্তে টিভির সামনে বলছি আই উইল রিজাইন। এই টিভির সামনে চেঁচিয়ে বলছি যে এই সম্বন্ধে যদি কোনো দাগ পড়ে যায়, এই ভাই বোনের সম্বন্ধে, আই উইল রিজাইন। এই স্টুডিওতে বসে তুমি এই কথা আমায় বলো। এইবার তুমি এটাকে এবার রিওয়াইন্ড করো। উনি কি বলেছেন? আমার এমপি আমার সঙ্গে ফোনে কথা বলে না, রাইট? একদম। সেদিনই আমি বুঝলাম যে উনি আমার জন্য কোথাও আঘাত পেয়েছেন। দ্যাট ইজ দ্য ডে আই ডিসাইডেড আই উইল রিজাইন, নট বিফোর দ্যাট। আমি দিনটা বলি, মানে তোমার কথা অনুযায়ী আমার ডেটাবেস বলছে 2015 সালের 27শে নভেম্বর কলকাতায় উলেমায়ে হিন্দের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, মিঠুন চক্রবর্তী আমার সাংসদ, সে আমার সঙ্গে কথা বলতে ভয় পায়, এমন করে সব ভয় দেখায়। সেই একই দিন সংসদে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন, আমির খানেদের মতো মিঠুনও অসহিষ্ণুতার শিকার। মিঠুনদা, সত্যি কি ভয় দেখানো হয়েছিল? নো, নট অ্যাট অল, নট ইভেন 1 inch of it. This is all lies, this is all fake stories. কেন আমি মিথ্যে কথা বলতে যাব, কিসের জন্য? আচ্ছা, তুমি দিব্যিতে বিশ্বাস করো? আমি মানুষ মিঠুন চক্রবর্তীর সততায় বিশ্বাস করি। কিন্তু এখানে তো লোক বলতে হবে আমার 4টে ছেলে মেয়ে, হ্যাঁ, আমাকে কেউ কোনোদিন কোনো থ্রেট বা হুমকি দেয়নি। আমি 4টে ছেলে মেয়ের মাথায় হাত রেখে দিব্যি খাচ্ছি, তাদের মুখে রক্ত উঠে মারা যাবে। চ্যাপ্টার, পিরিয়ড। যদি সত্যি না হয় মারা যাবে, আর সত্যি হয় কিচ্ছু হবে না। আর আমি বলছি কিচ্ছু হবে না, বিকজ দিস ইজ আনট্রু। আর তারপরেও যেদিন আমি ডিসাইড করেছি, তারপরেও তো করিনি ফর দ্য সেক দ্য গুড অফ দ্য পার্টি। আর সেটা থাক না, কেন করিনি? যোগাযোগ কি সত্যি বন্ধ হয়েছিল? হ্যাঁ, হয়ে গেছিল যোগাযোগ, মানে আমি করিনি। হ্যাঁ। আমি কাউকে দোষ দিতে চাই। হ্যাঁ। আমি আর পলিটিক্সের মধ্যে ওই লাইনেই ঢুকতে চাইনি। কেন, তুমি তো এমনি খুব ওয়ার্ম হার্টেড পারসন, মানে যাদের বন্ধু মনে করো। মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটু শেয়ার করতে পারি, যে যখন গোটা পৃথিবী জানতো যে মিঠুন চক্রবর্তী, কেউ বলে বনবাসে, কেউ বলে অন্তরালে, তখন তুমি শুধু যোগাযোগ রেখেছো নয়, আমার বাড়িতে অবধি এসেছো। আমার বক্তব্য যে এই উষ্ণ হৃদয়ের মিঠুন চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সবসময় সে বোন বলে এসছে, তার সঙ্গে যোগাযোগ করবে না কেন? এখনো বলছি, এখন এই দাঁড়িয়ে বলছি, as a sister I have got tremendous respect for her, but we have a policy difference, not personal. I still, now I am saying it, এই মঞ্চে বসে এই বিজেপি জয়েন করার পর বলছি, I have got tremendous respect for her sister, বাট কোথায় আমাদের পলিসি ডিফারেন্স আছে? আর যদি পলিটি ডিফারেন্স হয়, what's wrong? কেন পলিসি ডিফারেন্স হয়নি? আর যারা বলছে না, সুমন, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওরা আমাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মানুষকে গালাগাল দিচ্ছে। এটা ওদের রাগ পশ্চিমবঙ্গ মানুষের প্রতি, কি কেন আপনারা চেঞ্জ হচ্ছেন। আচ্ছা, আগে তো কংগ্রেস ছিল, চেঞ্জ হয়ে কমিউনিজম হয়ে গেল, কে চেঞ্জ করেছিল? আমি, দ্য পিপল অফ বেঙ্গল। কিছু বলেননি। তারপরে সিপিএম থেকে তৃণমূল হলো, কে চেঞ্জ করেছে? আমি,
দ্য পিপল অফ বেঙ্গল। না, মানুষ কি কোনো রাজনৈতিক দলের কেনা হতে পারে? কখনো না। কখনো না। তার মানে কি, মানুষ যদি চেঞ্জ হচ্ছে, কেন মানুষ বুঝতে পারছে এখানে আমরা কিছু পাবো না, এখানে কিছু পাবো, দ্যাট ইজ দেয়ার, তাদের সেটা ডেমোক্রেটিক অধিকার। কিন্তু মিঠুনদা, এইখানে আমার একটা প্রশ্ন থাকবে যে সবাই দেখেছে কখনো বন্যাত্রাণ, কখনো থ্যালাসেমিয়া আন্দোলন, কখনো বাংলার ফুটবলের উন্নতির জন্য মিঠুন চক্রবর্তী কোটি কোটি টাকা জলের মতো খরচ করেছে। সে তো গরিব মানুষেরই জন্য। আজ এই 2021 সালে ভোটের মুখে এসে গরিবের জন্য কাজ করতে মিঠুন চক্রবর্তীকে বিজেপিতে যোগ দিতে হলো কেন? সব আমি বোধহয় ওই লাইনটা কমপ্লিট করতে পারি না। তার মানে আজকে যদি তৃণমূল থেকে মানুষের লোক বলে আমি বিজেপিকে ভোট দেবো, তার মানে আপনি তাহলে কালে বলবেন কি পশ্চিমবঙ্গের মানুষ কি, এরা এদের কোনো নেই, এদের কোনো জাত নেই, দেখুন এখানে করছে তারপর এখানে করছে। তার মানে এটাই বুঝতে পারছি, আমাকে সামনে রেখে আপনাদের রাগটা আপনারা পশ্চিমবঙ্গের মানুষকে শোনাচ্ছেন। রাইট? আর ভালো করে গালাগাল দিন, ভালো করে দিন, তাহলে পার্টির নয়নের মণি হয়ে যাবেন। এই সুযোগ যে মিঠুনকে দেখো কী সুন্দর, কী টেরিফিক গালাগাল, নয়নের মণি হয়ে যাবেন। কিন্তু আমার রিকোয়েস্ট, এই সময়টা নষ্ট না করে, আমি কেউ নয়, আমি নোবডি, নষ্ট না করে কিছু ভালো কাজ করুন, 2-4টে ভোট বেশি পাবেন। নাও ইউর কোয়েশ্চেন, কেন বিজেপি? এই তো এভরিবডি নিডস এ ফ্ল্যাগ। কোনো দেখুন, আমি তো নিজে নিজে, তুমি বলে তুমি জানো, আমি নিজে নিজে যতটা পারার আমি করেছি, যতটা আমার সমর্থ। এমনকি তোমাকে বলছি, কোনো দিন এমন হয়েছে আমার স্ত্রী পয়সা পাঠিয়েছে, আমি নিজেই জানি না আমি কাকে কত দিয়েছি, আমার ফেরত যাওয়ার টিকিটের পয়সাটা পর্যন্ত ছিল না প্লেনের। হঠাৎ দেখি কিছু নেই, সবার থেকে চাঁদা তুলে 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 প্লেনের টিকিট করে ফেরত দিয়েছি। সেকেন্ড, আমি কোনো দিন কি আমার কোনো চ্যারিটিতে আমি ফটো তুলেছি, পাবলিসিটি করেছি? নেভার। ওটাই বোধহয় আমার ভুল হয়েছে। যাই হোক, এবার একটা তোমাকে উদাহরণ দিচ্ছি। আমি 7 মাস ব্যাঙ্গালোরে লকডাউনে আটকেছিলাম, রাইট? একদম। আমার বাবা মারা গেলেন, একদম। সব অরঞ্জাম করে দিয়েছিল সরকার থেকে এ থেকে। হঠাৎ আমি ভাবলাম কি, আমি যদি যাই এখন, তাহলে আমার মতো তো অনেক আছে। যেহেতু আমি স্টার, আমাকে এইসব বন্দোবস্ত আমার হয়ে গেছে। যে স্টার নয়, সেও তো বাবা কেউ না কেউ তার হয়েছে। Only I close my eyes and I say, Dad, we'll meet again. যেটা আমি বাবার ওইটা মনে আছে, যখন ব্যাঙ্গালোরে আসছি, হলো ড্যাড ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছে, ওইটা আমি মনে আছে এখন। কিন্তু আমি বলেছিলাম চোখ বন্ধ, ড্যাড উইল মিট আগেন। আর সেই লকডাউন থেকে এই করোনার সময় আমি সমস্ত ডিস্ট্রিক্টে খাবার পাঠিয়েছি। তখন তো আমি বিজেপি ছিলাম না, তৃণমূলে কেউ ছিলাম না। দেন হোয়াই ডিডন্ট ইউ টেল মি দ্যাট টাইম, ডোন্ট ডে? কিন্তু আমার অর্ধেকটা ডিস্ট্রিক্টে দেওয়ার পর এটা আবার বন্ধ করে দেওয়া হয়েছিল, যখন জানা সেটা গেল কি মিঠুন চক্রবর্তী ত্রাণ পাঠাচ্ছে বলে? ইয়েস, কি বাইরে থেকে ত্রাণ দেওয়া যাবে না। আপনি জিজ্ঞেস করবেন কে করেছে, আমি জবাব দেবো না এসব। আমি প্লিজ, আমি কোনো এইসব কন্ট্রোভার্সিতে যেতেই চাই না। কিন্তু আপনাকে বলছি কি ভাই, তখন তো তখন কেন প্রশ্ন করলেন না কেন আপনি করোনাতে টাকা পাঠাচ্ছেন, এই পয়সা খাবার পাঠাচ্ছেন? কত ডিস্ট্রিক্টে খাবার পাঠিয়েছি। কী স্বার্থ? আমার একটাই স্বার্থ, বাংলার মানুষ, বাংলার গরিব মানুষ। এটাই কি লাইফ সুমন? আমি গ্রামেতে জন্মাবো, গ্রামেতেই বড় হবো, গ্রামেতেই মরে যাবো? ইজ ইট লাইফ? কিন্তু মিঠুন চক্রবর্তীকে এই কাজ করতে গেলে তো আরও সামনে আসতে হবে, প্রমিনেন্সে আসতে হবে, নেতৃত্ব দিতে হবে। দেখো, তোমার পার্টিতে তো বিভিন্ন জায়গায় ড্রপ বক্স রাখা হয়েছিল, যারা ভোটে প্রার্থী হতে চায় তারা সিভি জমা দিচ্ছিল। তো আমার হাতে একটা সিভি এসে পৌঁছলো, একটা ছেলে, তার স্কুল ওরিয়েন্টাল সেমিনারি, কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স, পুনে ফিল্ম ইনস্টিটিউটের কৃতি, মাড আইল্যান্ডে বাড়ি, উটিতে হোটেল। তো এই ছেলেটা পশ্চিমবঙ্গের কোন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছে গো, জানো কিছু? সুমন, আই থিঙ্ক দ্যাট দ্য পার্সন, যে ছেলেটার কথা বলছো বা মানুষটার কথা বলছো, আমার মনে হয় ওর কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই। যে লোকটার কথা বলছো, ওর কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই। তবে যদি জিজ্ঞেস করো তাহলে কি করে হবে, তাহলে পশ্চিমবাংলার ভালো কি করে করবেন, আমি তোমাকে এখন থেকে বলছি, আমার 10 পয়েন্টস এজেন্ডা আছে। তার প্রথম এজেন্ডা হলো, আমি প্রথমে ইলেকট্রিসিটির দাম কম করাবো। তো কত এখানে বসে বলছি, কিন্তু মনে রাখবে কথাটা, আই এম নট এ ম্যান, আই উইল রান অ্যাওয়ে টুমরো।
প্রথমে ইলেকট্রিসিটি কম করা, কারণ ইলেকট্রিসিটি কম হলে জমির দাম কম হলেই এখানে ইন্ডাস্ট্রি আসবে, ইন্ডাস্ট্রি এলে পরেই এমপ্লয়মেন্ট বাড়বে। আজকে ইঞ্জিনিয়ারিং কলেজে 45,000 সিটস আছে বোধ হয়, 3টে ফ্যাকাল্টিজ, ওয়ান ইজ সিভিল, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, বাট 3টেই তো ইন্টারলিঙ্কড উইথ দ্য ইন্ডাস্ট্রিজ, তাই না? কিন্তু তারা আজকে দেখুন, কিন্তু অ্যাডমিশন কি হচ্ছে অনলি 50%। কেন? ওয়াই? তার মানে কোথাও না কোথাও ওরা ভাবছে ইনসিকিউরড, আমি এই কোর্সটা করলে পরে আমি কি চাকরি পাবো? একদম, চাকরির অনিশ্চয়তা, তাই তো, ইনসিকিউরিটি রয়েছে। তার মানে আমার প্রথম চেষ্টা হবে, কাম উইল গিভ ইউ ট্যাক্স হলিডেজ অ্যান্ড আইল ডু ইট, আই উইল সিট বিহাইন্ড দ্যাম, আইল ডু ইট। তখনই তো করতে পারবে যখন তুমি নেতৃত্বে থাকবে, এইবার আমি ভোটে দাঁড়াবে, এবার ওকে আমি এবার আইল কাম ব্যাক, আমি কি বললাম, দুটো, এবং মুখ্যমন্ত্রী হতে হবে। আচ্ছা বেশ, আরো তোমার জন্য উত্তর দেওয়াটা সহজতর করে দিই আমি। মিঠুনদা, শুভেন্দু অধিকারী আর রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন তৃণমূল ছাড়ার জল্পনা ছিল, তখন বহু জায়গায় পোস্টার পড়তো, আমরা দাদার অনুগামী। ব্রিগেডের পর মিঠুনদা এ রাজ্যের বহু জায়গায় পোস্টার পড়েছে, বাংলার দরবারে আমাদের দাদা। কোনো কোনো জায়গায় তো পড়েছে মিঠুন চক্রবর্তী অ্যাজ সিএম। বিজেপির মুখ্যমন্ত্রী মুখ মিঠুন চক্রবর্তী। তোমার আপত্তি আছে? আপত্তি না বললেও প্রবলেম, হ্যাঁ বললেও প্রবলেম। কিন্তু এটা ওই পার্টি নয় সুমন, বিজেপি ইজ নট এ পার্টি অফ উইশ, আমি উইশ করলাম আর হয়ে গেল। ইট হ্যাজ টু কাম, ইটস এ ভেরি অর্গানাইজড পার্টি। এই যে প্রশ্নটা আমি তুললে, সেই প্রশ্নের জন্য ওখান থেকে আসতে হবে, ফ্রম দ্য টপ বস, স্যার মোদি স্যার, দেন অমিত স্যার, দেন নাড্ডাজি, দেন দিলীপ দা, দেন কৈলাসজি, দেন শিবপ্রকাশ। আমি বুঝেছি, আমি আগেও বলেছি মিঠুনদা, তুমি হায়ারার্কিটা দারুণ মনে রেখেছো, একবারও তোমার গুলিয়ে যায় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেখান থেকে কি প্রস্তাব আসেনি? স্বয়ং প্রধানমন্ত্রী ব্রিগেডের পর যার সঙ্গে 1 to 1 একা 15 মিনিট কথা বললেন, এবং তারপর যিনি স্টুডিওতে এসে বাংলা নিয়ে তার ভিশন বলছেন, 10টা পয়েন্ট ভেবেছেন, তিনি কি এমনি এমনি হাওয়ায় ভেবেছেন? কিছু তো বাস্তব ভিত্তি এবং তোমাকে ইন্টারভিউ দিতে চাই না আমি, তুমি ঘুরে ফিরে এসে এইখানে গলাটা ধরবে। আচ্ছা, আমি কি বলছিলাম তো গুলিয়ে গেল। গোটা বাংলা এটা জানতে চায়, গোটা বাংলা জানতে চাই, অফকোর্স জানতে চাই। আমি তো বলছি না একবারও আমার সাথে PM এর কথা হয়নি। অফকোর্স হি কল্ড মি, আমাকে বললেন কি মিঠুন দাও বাত করনি, সব তো বলা যাবে না ভাই, তবে ডেফিনেটলি আমি আমার হার্ট ওপেন করেছি। অ্যান্ড হি আন্ডারস্টুড কি আই এম ভেরি পজিটিভ অ্যাবাউট বেঙ্গল, কি আমার কাছে বেঙ্গল ফার্স্ট, বাংলার সব ভালো ফার্স্ট। অ্যান্ড লাস্ট ওয়ার্ড ইনি বলেছিলেন, যতটুকু আমার সম্ভব হয় সোনার বাংলা করতে, আই উইল স্ট্যান্ড বাই ইউ, ইউ গো হ্যাড। এই যে এত কথা বললাম, তো আমার যদি ব্যাকআপ না থাকে, স্ট্রেংথ না থাকে, আমি কী করে বলছি? আমি তোমাকে এখনও বলছি, শুনে রাখো আরেকটা কথা, 22টা ডিস্ট্রিক্ট তোমাদের, 23 হয়েছে এখন 23 হয়েছে, তো 23টা ডিস্ট্রিক্টে যতগুলো জেনারেল হসপিটাল আছে, তার সব কটা জেনারেল বেড এয়ার কন্ডিশন করবো। যদি কিছু হয়ে থাকে ওকে, আর যদি নাও থাকে অল, তাকে আমার ওই আদিবাসীর বোনটা যখন ডেলিভারি করার পর ওই এয়ার কন্ডিশনে, আমার ছেলেও এয়ার কন্ডিশনে জন্মেছে, ওনার ছেলেও জন্মাবে, ওনার মা থাকবে সেখানেই, তো থিংস হয়তো আমার ছেলের স্ত্রীর জন্য একটা এক্সট্রা আলাদা রুম হবে, দ্য ফেসিলিটি ওই অবধি একদম বরাবর হবেই, এটা আমি বলে দেবো, করবই। মিঠুনদা, তুমি বলছো করবই, আমি বলছি করতে গেলে তোমায় পাওয়ার চাই। শুধু পাওয়ার নয়, তোমায় হয় বিদ্যুৎ মন্ত্রী হতে হবে, নয় শিল্পমন্ত্রী হতে হবে, নয় স্বাস্থ্যমন্ত্রী হতে হবে, অথবা যদি এই তিনটে একসঙ্গে করতে চাও, তোমার মূল নীতি নির্ধারক জায়গায় থাকতে হবে, মুখ্যমন্ত্রী হতে হবে। ওয়েল, যদি পার্টি মনে করে আই ডিজার্ভ ইট, দ্যাট ডে আই উইল থিঙ্ক। বাট এটা হবে, কারণ আমি পেছনেই পড়ে থাকবো। আমি তো আই এম এ ভেরি ন্যাগিং ম্যান। আমি তো বলছি আমি ভেরি ন্যাগিং অ্যান্ড ভেরি সেলফিশ অ্যাবাউট বেঙ্গল। আমি বারবার করে একটাই বলছি, আই এম ভেরি সেলফিশ। আমি কোনো কথা বলিনি ওনার সাথে, এক্সেপ্ট বেঙ্গল, আমি কোনো কথা বলিনি। বেঙ্গল অ্যান্ড বেঙ্গলিজ অ্যান্ড আপনি তোমার একটা কথা শুনে রাখো, উনি তো বলে গেছেন, তুমি শুনেছো, যে ফিউচার সিটি উইল বি ক্যালকাটা। আমি বলছি যতগুলো শহর আছে পশ্চিমবাংলা, they'll get a facelift. চলো, এত বড় কথা বললাম। 6 months, Bengal will turn around.
ওকে, মিঠুনদা, সংসদীয় গণতন্ত্রে তুমি এখনো পর্যন্ত যা যা বললে তার ভগ্নাংশ যদি সফল করতে হয়, তাহলে প্রথমে তোমায় কোনো একটা বিধানসভা আসন থেকে দাঁড়াতে হবে, নির্বাচনে লড়তে হবে, সংসদীয় রাজনীতিতে ব্যক্তিগতভাবে অংশ নিতে হবে। ওকে ওকে, হোল্ড অন, এ লট অফ টাইম ব্রাদার। এখনই সব খুলে ফেললে তো কেলেঙ্কারি হয়ে যাবে। এভরিবডি হ্যাজ দেয়ার পলিসিস, এভরিবডি হ্যাজ দেয়ার স্টেপ টু স্টেপ। দেখুন, তো আমার 12 তারিখে যাওয়ার কথা ছিল না নন্দীগ্রামে, যাওয়া ছিল একদম। তাহলে কি বললেন আমাদের, তুই তোকে একদিনে এতগুলো স্টার যদি চলে যায় তাহলে ডেট লস হয়ে যাবে। কি বললেন কৈলাসজি, আজকে থেকে যাও, নেক্সট ডেটে তোমার ওকে অ্যাজ ইউ লাইক। তো এইসবগুলো তো প্রোটোকলটা তো মানতে হবে না ভাই, আমি যা উইশ করলাম তাই তো হবে না। তাই না? উইশ নয়, এ তো তুমি ভিশন সেট করছো। ভিশন সেট তো কোনো সাধারণ নেতা দলের কর্মী করতে পারেন না। আমি অপোজিশন লিডার হতে আসিনি ভাই, আই উইল নেভার বিকাম অপোজিশন লিডার, দ্যাটস ফর শিওর, একদম। আর যদি এটা মনে করো এটাই সিগন্যাল, তো টিকিট এজ এ সিগন্যাল। সিগন্যাল কি? তুমি তো বিগেস্ট হেডলাইন দিচ্ছ যে 6 মাসের মধ্যে বাংলা will বাংলা turn around. পরিবর্তন হয়ে যাবে। বাংলা উইল টার্ন অ্যারাউন্ড, আই সেড ইট উইল টার্ন অ্যারাউন্ড। এই যে এতগুলো কথা বললাম আমি, এমনি বললাম, কোত্থেকে বলছি? তুমি কৈলাস বিজয়বর্গীর কথা বললে, আজকে শিলিগুড়িতে এবিপি আনন্দকে তিনি বলেছেন কোট আনকোট যাচ্ছে, মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমার কথা হয়েছিল, উনি ভোটে লড়তে চাইছেন না, তারপরও যদি পার্টি চায় আমরা কথা বলবো, ওনার যদি আপত্তি না থাকে তাহলে ভোটে দাঁড় করাবো। একেবারে স্পষ্ট পার্টির তরফ থেকে এই অবস্থান। ওকে, তো দেন দ্য কাম পার্টি আমাকে ডেফিনেটলি বলেছেন। আমি বললাম, দেখুন, আমাকে যদি আপনি এক জায়গায় বেঁধে রাখেন এই সময়, তাহলে হোয়াট অ্যাবাউট আদার কনস্টিটিউয়েন্সিস? আমাকে বাঁধছেন কেন? বাঁধবেন না। আপনি অফার দিয়েছেন, আই হ্যাভ হার্ড ইট, আমি বলেছি আমার কোনো, আবার বলছি, তাহলে দেখুন কোথায় আমার সেলফিশ মোটিভ, আমার সেলফিশ মোটিভটা কোথায়। আমি কিন্তু প্রথমে কটেজ চার্চ কলেজের 9 কর্নার সিট ছাত্র পরিষদের জিতে এসেছি, সেই ভোটে আমি জিতে এসেছি 9 কর্নার সিট, উইনিং ক্যান্ডিডেট ছাত্র পরিষদ। তারপরে ডিসইলিউশন হয়ে গিয়ে সব রাস্তা চলে গেল, খুলে গেল অন্য জায়গায়। কথাটা ওই নয় ভাই, কথাটা হচ্ছে স্বপ্ন, একটা স্বপ্ন দেখেছি যেটা, সেটা যদি হয়ে যায় তাহলে চলে যাব, থ্যাংক ইউ, ভেরি স্যাটিসফাইড লাইফ। আবার কিছু যদি করতে পারি এবং লিটল বিট। বেশ, বাংলার কথা হচ্ছে, তুমি ব্রিগেডের মঞ্চে উঠলে একেবারে ধুতি পাঞ্জাবি পরে, প্রধানমন্ত্রী বলছেন বাংলার ছেলে, পজিশনিংটা তো একেবারে পরিষ্কার, বাংলার মেয়ের উল্টো দিকে বাংলার ছেলে। বিজেপিকে আর বহিরাগতদের দল বলা যাবে না, বাংলার ছেলে এসে গেছে। ইয়েস, হোয়াই নট, আই এম এ সান অফ বেঙ্গল, আই এম সান অফ দ্য সয়েল। এটা কি কেউ ডিনাই করতে পারবে? ইউ ক্যানট ডিনাই ইট, আই এম সান অফ দ্য। হ্যাঁ, বলতে পারেন কি না, হয়তো কেউ উঠে বলতে পারে না, ও তো বাংলা না, ও তো বোম্বেতে থাকে, কিছু করার নেই। আমি আমার 3টে প্রশ্ন, আগে যে প্রশ্নটা করেছিলাম রিভাইন্ড করি। বিজেপির মুখ্যমন্ত্রী মুখ মিঠুন চক্রবর্তী। আই এম সেইং কে হোল্ড ফর সাম টাইম, লেট them decide, then I will think. I didn't say no, I said let me think that time. But আমার এখন এই সময় কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ দিকে তাকিয়ে কি আমাকে পলিটিক্যাল ক্যারিয়ার তৈরি করতে হবে নেই, নট। বাট অ্যাজ ইউ সেড, ইফ দ্য টাইম কামস দ্যাট টাইম আই উইল থিঙ্ক। দেখো মিঠুনদা, আমি দেখছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের মধ্যে 6 জনই বাঙাল। প্রফুল্ল ঘোষ কুমিল্লা, বিধান রায় সাতক্ষীরা, প্রফুল্ল সেন খুলনা, সিদ্ধার্থ শঙ্কর রায় মুন্সীগঞ্জ, জ্যোতিবাবু নারায়ণগঞ্জ, বুদ্ধদেব ভট্টাচার্য ফরিদপুর। ঘটি মুখ্যমন্ত্রী মাত্র 2 জন, মেদিনীপুরের অজয় মুখার্জি আর বীরভূমের মমতা বন্দ্যোপাধ্যায়। বরিশালে অরিজিন মিঠুন চক্রবর্তী কি বাঙালদের পাল্লা ভারী করবে মুখ্যমন্ত্রী হিসেবে? ইট উইল বি এ জাস্ট সরকার, জাস্ট সবার সরকার, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, জাস্ট। এক চোখে কোনো সরকার চলবে না, 2 চোখে সরকার চলবে, জাস্ট সরকার ফর এভরিওয়ান অফ এভরিবডি। আমার মনে আছে 2014 সালে আনন্দবাজার পত্রিকায় তুমি লিখলে ফ্রান্স কাফকা সেই গল্পটা। একটা ইঁদুর ছোটাছুটি করছিল, বেড়াল এসে তাকে ধরে খেতে গেল। ইঁদুর জিজ্ঞেস করলো, আমায় খাচ্ছ কেন ভাই? বেড়াল বলল, তুমি তো দিক পরিবর্তন করোনি তাই। মিঠুন চক্রবর্তীও কি এই গল্পটা থেকে শিক্ষা নিয়েছে? তাই তুমি দিক পরিবর্তন করো, বৃত্ত সম্পূর্ণ করো, নকশাল থেকে বিজেপি হও, অতি বামপন্থী থেকে অতি ডানপন্থী। পলিটিক্যালি দেখতে গেলে ইউ আর রাইট, বাট ইফ ইউ কিপ দ্য পলিটিক্স
যদি ছেড়ে দেন তাহলে আই এম চেজিং এ ড্রিম, আমি আমার স্বপ্নের পেছনে দৌড়াচ্ছি। স্বপ্ন ভঙ্গও তো প্রচুর হয়েছে, কিন্তু লড়ে তো যাচ্ছি অল দ্য টাইম। ভবিষ্যতে হবে না তুমি নিশ্চিত? আমি বলতে পারবো না সেটা। আর যদি হয়, যদি মনে করো যে আমি যেগুলো বলছি, তাহলে চলো আবার একটা কথা দিচ্ছি, আই উইল বি দ্য ফার্স্ট ম্যান টু স্ট্যান্ড, আই রিভোল্ট। আমি জানি হবে না, কিন্তু যার হাত আমার পিঠে আছে ইজ এ ম্যান অফ ওয়ার্ডস। তুমি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছো 1 সপ্তাহ হয়নি, তার মধ্যে তুমি বলছো যে প্রয়োজন হলে রিভোল্ট করব। আই উইল স্ট্যান্ড, আই সেড রিভোল্ট। দলীয় নেতৃত্ব ভয় পেয়ে যাবে? এ তো রেবেলকে নিয়েছেন। না, কেউ ভয় পাবে না, কেন ওরা জানে আমি কি বলছি, কারণ দে আর অলসো ইন টিউন উইথ মি না। দেখুন, আমাদের দলে এখনও অনেক লোক আছে যারা চিফ মিনিস্টার হওয়ার যোগ্যতা রাখে, এটা উড়িয়ে দিলে চলবে না। অনেকে আছে যারা চিফ মিনিস্টার হওয়ার যোগ্যতা রাখে, যেমন দু একটা নাম বলবে। ওগুলো তো দ্যাট উইল বি টু, তাহলে আরেকজনকে আঘাত করা হবে, আমি পারবো না। বাট যোগ্যতা আছে তারা সিএম হবার, আর তাদের কথা ছাড়া আমি এগোই না। কিছুটা তো ডিসকাস করি, যেমন আই লাইক টু হিয়ার ফ্রম শ্রমিক দা, হি ইজ আওয়ার স্পোক্স পারসন। আপনি কোনোদিন দেখবেন না আমি ওনাকে ডেকে বাড়িয়ে কথা বলবো, তাই না? তো আমার কথা হচ্ছে কি, আমি যখন বলছি কি আই উইল স্ট্যান্ড, যদি এই যা যা বললাম এটা তো সব আমরা তো আগে আমি বলেছি তো, দেখুন এগুলো আমার, এটা আমার ড্রিম, এটা আমার 10 পয়েন্টস। হি সেড ইয়েস, গো অ্যাহেড। তো কেন দাঁড়াবেন? আর যদি না দাঁড়ায় তখন দেখবো, দেন আই উইল স্ট্যান্ড। দেখো, বিজেপির দিক থেকে প্রয়োজনটা বুঝি। হেভিওয়েট দিদির বিরুদ্ধে হেভিওয়েট দাদা চাই। দুই দাদা রাজ্যে, সৌরভ গাঙ্গুলি আর মিঠুন চক্রবর্তী। একজন জাল ফসকে বেরিয়ে গেছেন, আরেকজন ডাঙায় উঠেছেন। সংখ্যাগুরুর দলে মহাগুরু। আমি বলছি কি কি বলেন, দিদির আগে দাদা কি? হ্যাঁ, হেভিওয়েট দিদির উল্টো দিকে হেভিওয়েট আমি দাদা। কিন্তু হেভিওয়েট দাদা নই, আমি বুড়ো হয়ে গেছি, আমার কোনো নাম নেই, আমার এইসব শুনছেন তো। এইগুলো হচ্ছে গত 5 দিনের সাম আপ। হ্যাঁ, তো আমি কোনো হেভিওয়েট নই। এমনকি আমি ভেবেছি আমার তো ক্রেডিটিবিলিটি কিছু নেই, তাহলে আমি পাল্টিবাজ, তারপর আমি যদি কোথাও যাই আমার কথা কেউ শুনবে না। তো এই জন্য আমি 6 জনকে আমার নিজের পয়সা দিয়ে সাথে করে নিয়ে যাচ্ছি, কারণ স্পিচ তো কেউ শুনবে না। তাহলে দাঁড়িয়ে থাক, শুনবি, আর যদি পালিয়ে যায় ধরে নেবো, এই শুনে তো যা। তো আমাকে ওইভাবে বললে তো মুশকিল হয়ে যাবে। মিঠুনদা, আমার মনে আছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দিয়ে যখন বিনোদ কাম্বলিকে ভারতীয় দলে নেওয়া হলো, তুমি মুম্বাইতে বসে প্রতিবাদ করেছিলে। সেই সময় বালাসাহেব ঠাকরে তোমায় জিজ্ঞেস করলেন যে মুম্বাইতে বসে তুমি মারাঠি ক্রিকেটারের বিরুদ্ধে বলছো। তোমার উত্তর ছিল, মারাঠি ক্রিকেটারের বিরুদ্ধে নয়, বাঙালি ক্রিকেটারের প্রতি বঞ্চনার বিরুদ্ধে আমি মুখ খুলেছি। যাই হোক, সেই হিসেবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে 2014 সালে বাংলার কথা বলার জন্য রাজ্যসভায় গেলে। তারপর কি হলো মিঠুনদা? সংসদে তোমায় 2 দিন বা 3 দিন ম্যাক্সিমাম দেখা গেছে, কোথায় ভ্যানিশ হয়ে গেল মিঠুন? হ্যাঁ, রাইট, খুব ভালো প্রশ্ন। কারণ আমি তো ক্যাম্পেইন করার সময় বলেছিলাম যে আমি লড়বো, আমি আওয়াজ করব, তুলবো, এসব বলেছিলাম। আজকে তাদের তো জবাব দিতে হবে। তো কোথায় তুলবো যে আওয়াজ? আই এম নট এ পার্লামেন্টারিয়ান, প্রথমে ভেবে নিন। আমি ওই ল্যাঙ্গুয়েজে কথাই বলতে পারবো না কোনোদিন। আমি আমার মতো করে কথা বলি, সাধারণ মানুষের মতো বলি, সেইভাবেই আমি আমার স্পিচ দিই, আমি লোককে বোঝাই। পার্লামেন্টে গিয়ে ইউ হ্যাভ টু বি এ পার্লামেন্টারিয়ান। অনেক পড়াশোনা করতে হবে, তার ব্যাকআপ নিতে হবে। এই 1972 সালে ওইখানে ওই সময় এই করা বলা হয়েছিল, তার জন্য সময় চাই, তার জন্য শার্প ব্রেন চাই, সব মুখস্থ করে আপনাকে পার্লামেন্টে দাঁড়াতে হবে ডিবেটে, তাই তো? সেই ক্যাপাসিটি আমার নেই। প্রথম কথা বুঝেই গেলাম যে আই এম নট এ পার্লামেন্টারিয়ান। সেকেন্ড, কতদিন আমরা বিরোধিতা করব? দিস ইজ নাও 44th ইয়ার। 44 বছর খালি আমরা বিরোধিতা করছি। 34 বছর বিরোধিতা করেছি, আবার 10 বছর বিরোধিতা। মানে 44 বছর যদি একটা স্টেট খালি বিরোধিতা করে, হোয়াট ইউ গোইং টু এক্সপেক্ট? আমি বলছি এই সুযোগ, সেন্টারে বিজেপি, এখানে যদি বিজেপি হয়, এ তো সোনে পে সোহাগা। তুমি ডাবল ইঞ্জিন সরকারের কথা বলছো। আমি ডবল ইঞ্জিন না, আমি বলছি এই বাংলার বিজেপি সরকারকে বাঁচাবার জন্য ওই বিজেপি সরকারকে তার ভালো করতেই হবে। আমি বলছি, আমি একটা ঠিক উল্টো উদাহরণ দিই। কেরলে কোনোদিন আজ অবধি কেন্দ্রে যে সরকার, সেই সরকার গড়েছে, এই রকম যোগাযোগ হাতে গোনা কয়েকবার হয়েছে। অথচ সবসময় প্রায় বিরোধী পার্টি কেরলে সরকার চালিয়েছে। কেরলের উন্নয়ন দেখো, প্রত্যেকটা ইন্ডেক্সে প্রায় দেশের সেরা।
কি করে হলো? এক সরকারই যদি লাগে সব সময় কেন্দ্রে এবং রাজ্যে, But কেরল পিছিয়ে থাকতো। আমি অন্য কোনো স্টেটের ব্যাপারে কথা বলতে চাই না, আই হ্যাভ লট মেনি থিংস টু সে, হ্যাঁ লট মেনি, কিন্তু ওখানে বলে আমার কোনো ইন্টারেস্টে আমি ওখানে পা দেবো না। কে আচ্ছা কে কোন মুখ্যমন্ত্রী চালাচ্ছেন, আপনি ওই দেশের স্টেটের মুখ্যমন্ত্রী, আপনি আমাকে বাংলা নিয়ে কথা বলবেন, আমি শুধু বেশ, আমি বাংলা নিয়েই আমার পরের কথায় আসছি। মিঠুনদা, তুমি বলেছো যে তৃণমূলে যোগ দেয়া তোমার রং ডিসিশন। আমি বলছি 2016-এ এমন কি ঘটলো যাতে তুমি রাজ্যসভা থেকে পদত্যাগ করলে? আমি তো বললাম তোমাকে, রং ডিসিশন ইন দ্য সেন্স আই ফাউন্ড মাইসেলফ কে আই এম আনফিট। কিন্তু কোনো ঘটনা কেউ আমরা জানি না না, কি কেউ হয়েছিল? না, কেউ কিছু বলেনি আমাকে, নোবডি সেড এনিথিং, নো ওয়ান সেড এনিথিং। কেউ আমাকে তৃণমূলের কেউ আমাকে কোনো অপমানও করেনি, কিছু করেনি। আই ফিল্ড মাইসেলফ আই এম আনফিট। কারণ এখানে থাকতে গেলে ইউ হ্যাভ টু বি পার্লামেন্টারি, খুব ভালো বক্তা হতে হবে। আমি বক্তাদের দেবো আমার মতো করে, দ্যাট ওন্ট বি, ওখানে কোনো তার ভ্যালু থাকবে না। আপনাকে তার ব্যাকআপ দিতে হবে, আপনি কেন এটা বলেছেন তার পেছনে ব্যাকআপ। আমি ভালো ডিবেট করতে পারি, বাট মাই ডিবেট ইজ অলসো, ইফ ইউ ওয়াচ, ইট ইজ ভেরি কমন টু কমন ম্যানস ওয়ার্ড। কোনো পার্লামেন্টারিয়ান ব্যাকআপ বা তার ব্যাকআপ দিয়ে আমি কোনো দিনের ডিবেট, আই এম এ গুড ডিবেটার, বাট এইভাবে কোনোদিন ডিবেট করিনি। তো প্রথমে জানতে হবে আমি কে, হু এম আই। হ্যাঁ, কিন্তু আমি বলছি এইটা তুমি একটু দেরিতে ভেবেছো না? যে ধরো যে দলের হয়ে তুমি রাজ্যসভায় যাচ্ছ সেই দল বিরোধী দল, সে তো শাসক দলের সঙ্গে নেই। তাহলে আমি বলছি আজকের এই সব কটা ভাবনা তুমি তখন ভাবলে না কেন? তখন যদি ভাবতাম তাহলে কি বলতাম ইট ইজ নট এ গুড রাইট ডিসিশন? ভেবেছি বলেই তো প্রবলেমটা হয়েছে। মানে ভেবেছিলে এবং ভুল ভেবেছিলে। হ্যাঁ, আমি তো বলছি ইট ওয়াজ মাই ব্যাড ডিসিশন। কারণ আমি কাউকে পয়েন্ট তো করছি না, আমি আর তুমি কোনো ঘটনাও বলছো এরকম কোনো ঘটনা নেই? না, কোনো কেউ কিছু নাথিং। আর তো বড় আপনার সুমত সঙ্গে দিব্যি গাল্লাম, তাহলে এর থেকে বড় তাতেও যদি বিশ্বাস নয়, ইউ ক্যান সে এনিথিং হোয়াটএভার। দেখো, শোনা যায় নিজের জন্মদিনের দিন তুমি সারদার কাছ থেকে লিখিত চুক্তি অনুযায়ী যে 1,19,00,000 টাকা পেয়েছিলে সেটা ফেরত দিয়েছিলে। ব্যাংক ড্রাফটের সঙ্গে একটা চিঠি দিয়েছিলে, তাতে লেখা ছিল গরিবের কাছ থেকে আত্মসাৎ করা টাকা আমার পরিবারের জন্য খরচ করতে পারবো না। এটা কি সত্যি? কারেক্ট। আমি লিখেছিলাম এ পয়সা আমার ছেলে মেয়েদের বড় করো না, বাবা মার সেবা করবো না। যখন আমি জানতে পেরেছি দিস ইজ নট এ রাইচিয়াস মানি, দেখুন আমি তো কাজ করেছি ভাই, আমাকে তো উনি বিনা পয়সা টেলিভিশন প্রোগ্রাম করেছিল, তুমি জানো, বাংলা বলছে সঙ্গে মিঠুন। আই এম নট দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সবাই আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার ব্র্যান্ড, সেই ধরনেরই আমি একটা শো করেছিলাম কল বাংলা বলছে সঙ্গে মিঠুন। তাতে আমার চুক্তি হয়েছিল আমাকে এত টাকা দেওয়া হবে। আমার কাছে ডেটও ছিল না, ততও করে আমি কাউকে হেল্প করার জন্য এই শোটা করেছিলাম, কি তাতে যেন তার ভালো হয়, হোয়াট এভার দ্য রিজন ইজ। তো যখন আমি জানতে পারলাম দিস মানি ইজ নট এ রাইচুয়াস মানি, তখন আমি ভাবলাম এই পয়সা আমার ছেলেমেয়েদের পড়া করবো না। তো আমি বললাম ইডি অফিসারকে, ক্যান আই রিটার্ন দ্য মানি? ওরা বললো না, আমরা এই পয়সা তো নিতে পারি না, আপনি যদি ভলেন্টারি দেন নেবেন। তখন আমি চিঠিটা লিখলাম, আই ভলেন্টারিলি গিভ দিস মানি বিকজ এই পয়সা দিয়ে আমি ওর ছেলে মেয়েদের মানুষ করবো না আর বাবা মার সেবা করবো না। দেন তাদের যে লিগ্যাল টিম আছে তাদের আমি লিগ্যাল টিমে পরে আসবো মিঠুনদা। তখন তারা অ্যাকসেপ্ট করলো। এর আগে তো তুমি 54 লক্ষ টাকা এই টাকা বাবদ আয়করও দিয়েছিলে। হ্যাঁ, একদম আয়কর, সার্ভিস ট্যাক্স অলসো সব দিয়েছি। 53 lakhs ট্যাক্স অ্যান্ড সাম 2-3 lakhs অদর সার্ভিস ট্যাক্সও দিয়েছি। অর্থাৎ পরে তুমি দেখলে যে এই আয়টা এটা সহজ পথে আসেনি, গরিব মানুষ ঠকেছে, সেই জন্য তুমি আয়কর দেওয়ার পরও পুরো টাকাটা ফেরত দিলে। এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন মিঠুনদা, দেখো ইন্ডিভিজুয়াল ইনকামে দেশের সর্বোচ্চ করদাতা ছিলে তুমি 1994 থেকে 1999, টানা 5 বছর। সৎ করদাতা হিসেবে আয়কর দফতর তোমায়, তুমি খানিকক্ষণ আগে যে শব্দটা ব্যবহার করছিলে ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তোমাকে প্রায় বিজ্ঞাপনের মুখ বানিয়ে, সে বিজ্ঞাপন আমরা দূরদর্শনের পর্দায় বহুবার দেখেছি, আয়কর দফতর নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছিল। সেই মিঠুন চক্রবর্তীর কতটা ধাক্কা লেগেছিল যখন 1.5 কোটি টাকার জন্য ইডি তোমার সঙ্গে যোগাযোগ করেছিল? শুধু ওই ট্যাক্স পেয়ারের জন্য ওটা না, আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ডও দিয়েছিল। একদম। আমার খুব কষ্ট হয়েছিল, আই ওয়াজ ভেরি পেনফুল। কেন, হোয়াট হ্যাভ আই ডান, আমি করেছি ঠিক কি, কেন? বাট তারপরে জানলাম কে লিখেছেন, কে মিঠুন চক্রবর্তীকে আমি দিয়েছি। বাট কেন দিয়েছেন কেউ লিখছে না, কেউ বলছেও না। দ্য বেস্ট ইন্টারেস্টিং পার্ট ওয়াজ কি আমি একটা শো করেছি তার জন্য, সেটা কেউ বলছে না, দিয়েছে। তো ন্যাচারালি কোশ্চেন রাইজেস, দিয়েছে, আরে পুরি বাবা কত টাকা দিয়েছে মিঠুন চক্রবর্তী,
বাট কেন দিয়েছে? তো ওরা তোমার সঙ্গে যোগাযোগ করলো, তারপরে আমরা দেখলাম যে ইডি কোর্টে সেটা সম্পূর্ণ ক্লিয়ারেন্স পেয়ে গেলে তুমি। কিন্তু আমি বলছি এই যোগাযোগ, ওরা কি তোমার বাড়ি গেছিল, তোমায় ডেকে পাঠিয়েছিল? কোনোদিন বাড়িতে যায়নি। আচ্ছা। অল ফলস নিউজ। আমার কাছে তার কাটিংস পর্যন্ত আছে। বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি ন্যাস্টি, সরি। কোনোদিন আমার বাড়িতে যান। অর্থাৎ মিঠুন, আমি সরাসরি আসছি প্রশ্নটা, অর্থাৎ এই যে থিওরিটা যে ইডির তদন্তের ভয়, সেদিনও আমার স্টুডিওতে বসে একজন বলেছেন যে ইডির তদন্তের ভয়, এজেন্সির ভয়ে তুমি বিজেপিতে যোগ দিয়েছো, আচ্ছা, সেটা মিথ্যে। আমি বলুন না তো, কিসের ভয়? এইমাত্র তুমি বললে না কি ইডি কোর্ট পর্যন্ত আমাকে ক্লিন চিট দিয়েছে, তো কিসের ভয়? হোয়াট ইজ দ্য নেক্সট ফিয়ার? বলো। আবার যদি এই মামলাটাকে রিভাইভ করিয়ে দেয়? কোর্ট জাজমেন্টকে রিভাইভ করাবেন? আর ইউ কিডিং? এরা কেউ জানে না, সত্যটা বলতে ভয় পায়। দে আর স্কেয়ার্ড টু স্পিক দ্য ট্রুথ। দে ডু নট নো বিকজ আই ডোন্ট স্পিক। কিন্তু বিকজ ইউ আর এ জার্নালিস্ট। ইনফ্যাক্ট এই প্রথম তুমি প্রকাশ্যে নিয়ে মুখ খুললে, কোনোদিন তোমার কোনো বিবৃতি, সাক্ষাৎকার, কোথাও একটা শব্দ এই নিয়ে তুমি বলোনি। বলি কেন না। বলোনি? তুমি যদি ইডি কোর্টের ক্লিয়ারেন্স তোমার হাতে আসে, ইউ শুড গো আমি পাবলিক। কেন, কিসের জন্য, কি প্রুভ করব? আমি অনেস্ট। এই দেখুন, ইউ মাস্ট নো, তুমি যেটা জানো সেটাই আমার বিগেস্ট ক্রেডিট। মাই বিগেস্ট ক্রেডিট ইজ দিস, বিকজ ইউ অ্যাজ এ জার্নালিস্ট তুমি ওটাকে সব জেনে শুনে তুমি আমাকে প্রশ্নটা করেছো। আই এম ভেরি সরি। আমি এরপরে হয়তো এর জবাবও দেবো না কাউকে। আই এম সরি, বিকজ আমি এসব জিনিস আমি এখনও জানি না আমি কী করেছি ভাই। আমি একজন অ্যাক্টার। আমি অভিনয়, ডান্স প্রোগ্রাম আর এরকম শো করি, পয়সা কামাই। এর থেকে বেশি আমার ট্যালেন্ট কী আছে? আর বাকিদের দেখো কী নেই, বাংলো, গাড়ি, 4-4টে গাড়ি, ওদের ট্যালেন্ট কী? ওর একটা পেরেক পর্যন্ত মারার ট্যালেন্ট নেই তাদের, বাট দে হ্যাভ সো মাচ। আমি এত বড় সুপারস্টার, আমার কাছে কিচ্ছু নেই। আই হ্যাভ গট এ মাডেলানের ঘর, একটা অফিস আর একটা ফ্ল্যাট, তাছাড়া আমার বোম্বেতে কিচ্ছু নেই। আই হ্যাভ নাথিং। তুমি বলবে হোটেল এখনও ব্যাঙ্গলোনে আছে, ব্যাঙ্গলোনি আবার ব্যাঙ্গলোন চোখাই, আবার নিই, আবার চোখাই। এটা ইটস এ সিজনাল হোটেল। কখনো খুব ভালো বিজনেস হয়, কখনো হয় না। মাঝে আমি শুনেছিলাম যে নীলগিরির এলিফ্যান্ট করিডোরে পড়ছে বলে সেই হোটেল ভেঙে ধূলিসাৎ করে ভেরি দেওয়া হবে। গুড নিউ, ভেরি গুড কোশ্চেন্স। এই যারা বলছে না, তাদের বলুন ওরা কবে যাবে। ইটস দ্য ওনলি রিসর্ট হুইচ রানস বাই দ্য হাইকোর্ট অর্ডার, দ্যাট ইজ মোনাক সাফারি পার্ক, রান বাই মিঠুন চক্রবর্তী। আমি ওদের কিন্তু ডিফেমেশন করতে পারি, 100 কোটি টাকার ডিফেমেশন। এই যে আমি এতক্ষণ কথা তুমি জিজ্ঞেস করলে না, ওদের বলবে এবার তার ব্যাকআপ। আমার যেগুলো যা বললাম, এটা হাইকোর্টের অর্ডারে ছাড়াই। আমি হাইকোর্ট অর্ডার দিয়েছিল আজ থেকে 91-এর অর্ডার। যেহেতু এটা করিডোরের মধ্যে এসেছিল, এভরিবডি ওয়াজ কল্ড, বাট আই ওয়াজ নেভার স্টপড। এভরিবডি ওয়াজ কল্ড ন্যাচারালি। এটা করিডোরের মধ্যে কার আর একটা রিসোর্টও আছে, সেটাও চলছে, জঙ্গলহাট। তারা অল উইথ ডিউ পারমিশন, আমারও ডিউ পারমিশন। কিন্তু তো এইগুলো যখন শোনো, বিশেষ করে গত 5 দিনে বহুবার শুনতে হয়েছে, স্টুডিওতে আলোচনা হয়েছে যে কুইক প্রোকো, ইডি বা এজেন্সি মিঠুন চক্রবর্তীকে ছেড়ে দিয়েছে, সেই জন্য মিঠুন চক্রবর্তী কৃতজ্ঞতাবশত বিজেপিতে গেছে। আচ্ছা, আপনি বলুন এখানে কিসের জন্য ছেড়েছে? হোয়াট ফর? তুমি বিজেপিতে এসে মুখ হবে এই আজকে? এটা তো আমি বলছি 2016, 3 বছর পর। 2016 সালে আমি বলছি তো, এখন তুমি জানো বলে বলছো, সে তো তখনকার ব্যাপার। তো আজকে কিসের? বিকজ দে ডু নট নো, বিকজ দে ডু নট হ্যাভ ব্যাকআপস। এদের মিথ্যে কথা বলতেই হবে। দে হ্যাভ নো সার্ভাইভাল। ওরা বাঁচতেই পারবে না মিথ্যে কথা না বলে। দে হ্যাভ নো সার্ভাইভাল। দে ডোন্ট ডু পলিটিক্স, they do dirty tricks. Politics is something else. It is Rajniti. Raj means Raja. Behave like a king. প্রজার সেবা করার কথা ভাবো। Don't get into this. মিঠুন, আমি পরের প্রশ্নে আসব। একবার তোমার গুরু, তোমার প্রথম ছবির পরিচালক মৃণাল সেনকে প্রশ্ন করা হয়েছিল যে মৃগয়ায় ধিনুয়া চরিত্রটার জন্য মিঠুনকেই কেন বাছলেন। মৃণালদার জবাব ছিল, ওই চরিত্রটা করার জন্য ভেতরে একটা শ্রেণী ঘৃণা থাকার প্রয়োজন ছিল, সেইটা মিঠুনের মধ্যে দেখেছিলাম। ওর বুকে যেন আগুন। আমার থেকে ঠিক 1.5 হাত দূরে যে লোকটা বসে আছে, আজও তার বুকের মধ্যে সেই আগুন জ্বলে নাকি নিভে গেছে? এতক্ষণ ধরে ইন্টারভিউ দেখে কি বুঝলে? ইজ ইট নট স্টিল বার্নিং? সেই একই তো কথা বলছি বারবার। আমি গরিবের জন্য কিছু তো করতে চাই। আমি ওদের সম্মান দিয়ে, তাদের মর্যাদা দিয়ে, তাদের হক দিলাতে চাই। আই ওয়ান্ট টু রেসপেক্টফুলি ডু দ্যাট। আমি কি বললাম তোকে, এই যে
অনেকে কলকাতাই দেখেনি, গ্রামে জন্মেছে, বড় হয়েছে, এখন তো টিভি এসছে বলে কলকাতায় এরকম দেখতে। ওরা গ্রামেই জন্মালো, গ্রামেই বললো, গ্রামেই মরে গেল। ইজ ইট লাইফ? টেল মি, ইজ ইট লাইফ? আমার কি মনে হচ্ছে জানো, আমার সামনের সেই গোয়া বাগানের কুস্তিগির যে প্রতিদ্বন্দ্বীকে আখড়ায় চিৎপাট করে ফেলতো, রাজনীতির আখড়ায় সে ঢুকছে এবং প্রতিপক্ষকে কোন প্যাঁচে ফেলবে সেটা ভাবছে। সত্যি প্র্যাকটিক্যালিটিতে যদি বলো, ইয়েস, আই অ্যাম রানিং এগেন দ্য ড্রিম, চেজিং দ্য ড্রিম। ড্রিম, স্বপ্নের কথা হলো। সম্প্রতি একটা গান ভীষণ জনপ্রিয় হয়েছে মিঠুনদার, সেই গানটা টুম্পা। তাতে একটা বাক্য আছে, সব স্বপ্ন হবে সত্যি বলছে মিঠুন চক্রবর্তী। এর পাশে রাখো রবিবারের ব্রিগেড, মঞ্চের ওপরে মিঠুন চক্রবর্তী উঠল, সে বলছে আরেকটা স্বপ্ন দেখেছিলাম, তখন বয়স 18। এই রাজ্য নিয়ে তোমার এতগুলো স্বপ্নের কথা বললে, প্রথম স্বপ্নটা ধরো তোমার, আবার বলছি, নীতি নির্ধারণের জায়গায়, সিদ্ধান্ত নেওয়ার জায়গায় তুমি পৌঁছলে, প্রথম এই রাজ্যের জন্য কোন কাজটা করবে? ইলেকট্রিসিটি, দাম কমাবে। হসপিটাল, আরও স্পেসিফিক্যালি আসছি, হাসপাতালের সমস্ত বেডকে, সাধারণ General bed, ওয়ার্ডকে, yes. জেনারেল বেডকে শীততাপ নিয়ন্ত্রিত করবে। and electricity, and bring back the industries, whatever they want. I said tax holidays. আসুন, as you invest, সেইভাবে ট্যাক্স হলিডে করবো। যে ওয়েস্টল্যান্ড আছে, নট টু টাচিং মানে চাষিদের জমিতে না হাত দিয়ে, দেখুন না, ইউ ক্যান ক্রিয়েট এ টাউন। আরেকটা বলি, সাধারণ মানুষের খুব যন্ত্রণা, এবং যেহেতু কেন্দ্রে তোমার দলের সরকার, তেলের দাম, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, মানুষের পকেট পুড়ে যাচ্ছে, সাধারণ মানুষ, গরিব মানুষ খুব কষ্ট পাচ্ছে। বলবে যখন নেক্সট টাইম সেন্ট্রাল লিডারশিপের সঙ্গে তোমার দেখা হবে? বাট যতটুকু আমি বুঝি আর কি, আমি এতটা তো আমি পড়াশোনা করিনি, সো আই ক্যানট সে দ্যাট, বাট এটুকু বুঝি ইট ইস এ অলসো এ গ্লোবাল প্রবলেম। এটা কিন্তু আবার পৃথিবীব্যাপী প্রবলেম। না গো, মানে আমি বলছি আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম $60 প্রতি ব্যারেল এসে দাঁড়িয়েছে, কমে 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 এখন খুব কম। এখন রাজ্যগুলোর লাভ হয়, কেন্দ্রের লাভ হয়, কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম খুব কম। $100 ওপর ছিল, এখন $60, মানে একদম উল্টো দিকে চাকাটা ঘুরছে, ডিসেন্ডিং অর্ডার। কিন্তু আমাদের দেশে তেলের দাম বেড়ে যাচ্ছে। তাই নাকি? একদম। আমি যতটুকু, যাক, আমি তোমাকে ডিফাই করছি না, আমি একদম মানে তথ্য থেকে ডেফিনেটলি আই উইল স্পিক, কারণ আমি এতটা, আমি ভাই প্রথমে হাত তুলে দিচ্ছি, আই সারেন্ডার। আমার অতটা জ্ঞান নেই, আমি তো ভাবিও নি, বেশ ভেরি ফ্র্যাঙ্কলি, বাট যদি বললে ডেফিনেটলি। বাট আমি যতটুকু জানি, আমার ছেলে আর মেয়ে দুজনেই লস অ্যাঞ্জেলিসে পড়াশোনা করে। আমার ছেলে নাও ইজ ডাইরেক্টিং এ অ্যানিমেটেড ফিল্ম ইন হলিউড। আচ্ছা, আমার মেয়ে লি স্টসবাকে গ্র্যাজুয়েশন করছে, 40 সেন্টস, মানে মিমো, রিমো রিমো আর দিশানি, দিশানি। আমার ছোমা। হ্যাঁ। তো 39 পয়েন্ট সাম সেন্টস লিটার, মানে আমাদের 280-300 রুপিস আ লিটার, সেটা ছিল কম 27-20, ওখানেও ইনক্রিজ হয়ে এখানে এসছে, তারপর একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। আর যে কান্ট্রি, মানে আর এখানে 2014 থেকে আজকে আমরা 21-এ বসে আছি, আমি তোমায় বললাম যে $120 পার ব্যারেল থেকে এখন $60 পার ব্যারেল, মানে 64 মতো, অনেকটা কমে গেছে। ঠিক আছে, তুমি যখন বলেছো ভাই, আমি এতে এত জ্ঞানী নই, আমি মুখ খুলবো না, আমি যেটা জানি না সে নিয়ে কথা বলতে চাই না। আমি কোনো বেসিক প্রবলেমগুলো বুঝি বলে এত কথা বলেছি, বাট ডেফিনেটলি ইউ সেড, আই উইল ডেফিনেটলি স্পিক। মিঠুনদা, আমি একদম শেষ অংশে আসবো। টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, তোমার নিজের জায়গা, সেখানে এই ভোটের আগে একটা স্পষ্ট বিভাজন, একেবারে শিবির ভাগ হয়ে গেছে। কেউ তৃণমূলে গেছেন, প্রার্থী হয়েছেন, বিজেপিতে একটা বড় অংশ এসেছে। কিছুদিন আগে আমি যিশুর একটা ছবি দেখলাম তোমার সঙ্গে, আমি তো বলছিলাম না আমি শিরোনাম করতে ভালোবাসি, তো একটাই শিরোনাম করেছিলাম, মহাগুরুর পর মহাপ্রভু। যিশু কি বিজেপিতে যোগ দিচ্ছে? তুমি পার্সু করছো? না না, আমি কাউকে ভাই রিকোয়েস্ট করি না, আমি কোনোদিন যে মন থেকে হবে, যেটা ইট হ্যাজ টু হ্যাপেন ফর মাই, ওটা আর কি কথা হচ্ছিল। আমি রুদ্রদাস সবাই বসছিলাম, তো ওটা ফটোটা তুলে আমরা বললাম কি, ইট ইজ আপ টু হিম whether he wants to not or not, but I will never tell him or force him to do anything. এটা আমার কাজ না। মিঠুনদা, আমি রাজনীতির অংশটা খুব ছোট্ট করে একটু সাম আপ করি। সেটা হচ্ছে, এই মুহূর্তে কোনো আসন থেকে তুমি দাঁড়াচ্ছ না, দল তোমায় রিকোয়েস্ট করেছেন, অফিসিয়ালি কৈলাস বিজয়বর্গীয় বলেছে যে দল বলেছিল, তুমি রাজি হওনি।
এখন তুমি অনেকগুলো কেন্দ্রে ঘুরে ঘুরে প্রচার, সেইভাবে নিজের কাজকর্ম, রাজনৈতিক কাজকর্মকে সীমাবদ্ধ রাখছো, প্রয়োজন হলে পরে দাঁড়াবে, তাই তো? তুমি না ঘুরে ফিরে এসে সেই এক জায়গায়, ওয়েল তুই কি, হোয়াট উইল মেক ইউ হ্যাপি, টেল মি। ইয়েস, কেন্দ্র তার নাম, আমি যদি বলছি কোন বিধানসভা কেন্দ্র থেকে তুমি দাঁড়াচ্ছ? আই ক্যান ডিসাইড, বাট যদি বলেন পার্টি বলে, পার্টি সব আবার সেই বলছি, আই উইল গো ব্যাক টু দ্য সেম প্রোটোকল থেকে যদি এসে বলে, আই উইল ডেফিনেটলি থিঙ্ক অফ ইট দ্যাট টাইম, নট নাও। এই আবার দেখুন, আমি সুবিধাবাদী তো, দেখুন এখন বলছি। এই বিধানসভায় দাঁড়াচ্ছ না দাঁড়াচ্ছ না? আমি বলছি তো, যদি পার্টি বলে, ইয়েস আই উইল। পার্টি বললে যা বলবে সেটাই করব। ইট ইজ নট দ্য পার্টি অফ উইশ, এটা একজন কেউ ডিসিশন নেয় না এখানে। তোমার নিজের ডিসিশন, প্রি ইলেকশন না পোস্ট ইলেকশন? কিচ্ছু বলতে পারছি না এখন। ইট ক্যান হ্যাপেন বিফোর, ইট ক্যান হ্যাপেন আফটার। কলকাতায় না Depend জেলায়? করবেন। শহরের আসন না গ্রামের আসন? গ্রামের হতে পারে, ওই শহরে তো সবাই আছে, গ্রামের জন্য কে ভাবে? আই মে থিঙ্ক ফ্রম দ্য ভিলেজ অনলি। তোমার নিজের কোনো আপত্তি নেই ভোটে দাঁড়াতে? নেই, কোনো, আই হ্যাভ নাথিং, বাট আমি আবার সেই ওই জায়গাতে যেতে চাই না, কে বিকজ অফ দ্যাট আই হ্যাভ কাম। কারণ এটা যেই আমি বলবো, না না, দল তো অফিসিয়ালি বলেছে যে তোমায় দল ভোটে লড়াতে চাইছে, তুমি রাজি হচ্ছ না। আচ্ছা, সেটাই বলছি, সেটাই প্রবলেমটাই। যদি করতে, তাহলে আমার একটা মোটিভেশন রয়েছে ব্যাক অফ দ্য মাইন্ড, কি আমি হ্যাঁ বলছি, তার মানে আমি নিশ্চয়ই ভেবে এসেছি, সেখানে আমি স্টপ করতে। কিন্তু দল বললে তোমার আপত্তিও নেই। দেন উইল সি। এবার দর্শকদের সঙ্গে একটু কথা বলি, হ্যাঁ, রাখতে পারবে না। দেখুন, একটা লোক আমায় একবার বলেছিল, জীবনে আর কখনো সিরিয়াস প্রেম করবে না, আর কিছুতেই রাজনীতিতে নামবে না। ব্রিগেডের মঞ্চ বলে দিল, দ্বিতীয় কথাটা তো আর রাখা গেল না। সিরিয়াস প্রেম না করার শপথটাও কি এবার ভঙ্গ হবে? হ্যাঁ মিঠুনদা? না না, একদম নয়, পাগল হয়েছিস। বুঝতেই পাচ্ছেন, কোনো রাজনীতিবিদের সঙ্গে এরপরে আর ক্যামেরা অন রেখে কথা বলা যায় না। তাই ক্যামেরার সামনে সাক্ষাৎকারটা আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।